বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমার নাম অলকেশ। আমার বয়স 22 বছর। সবেমাত্র কলেজ শেষ করে চাকরি খুঁজছি। আমার মায়ের নাম প্রীতি রানী, বয়স 40। এই বয়সেও খুবই সুন্দর আমার মা। বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আমি আর মা একসাথে থাকি। সাদা না বিনয়ের একটি বাড়িতে আমরা দোতলায় দুটি ঘরে থাকি। একটা ঘরে মাংস আর একটা আমি। নিচের তলার ঘরটা বৈঠকখানা। ঘটনার শুরু সেদিন থেকে যেদিন আমি প্রথম এমন গল্প পড়া শুরু করলাম। মায়ের সম্পর্কে আমার চিন্তা ভাবনায় বদলে গেল। আমি ইন্টারনেটে কিছু মা ও ছেলে গল্পের ভিডিও দেখলাম। সেখানে ভিডিও জায়গায় নিজের মাকে কল্পনা করে নিলাম। আমার তখন পাগলের মতো অবস্থা। বাচ্চা ঘরে গিয়ে কাজ সেরে নিলাম। জীবনে প্রথমবারও মাকে মনে করে কাজ করলাম। বাচ্চা ঘর থেকে বের হয়ে আমি মাকে দেখতে না পেয়ে মায়ের ঘরে গেলাম। দেখি মা কাপড় পরছে। অন্যান্য দিন হলে আমি ঘর থেকে বের হয়ে যেতাম, কিন্তু আজ আমি দরজার ফাঁক দিয়ে দেখতে লাগলাম মাকে। বুক এত জোরে ধুকপুক করছে যে মনে হলো মা ধুকপুকানির আওয়াজ শুনে না ফেলে। মা তখন শুধু ছোট্ট একটা পড়া। মাকে দেখে মনেই হচ্ছিল না মায়ের এত বয়স। মনে হচ্ছিল বড়জোর 30-32। এই প্রথম আমি কোনো অর্ধসম্পূর্ণ মেয়ে দেখছি। মায়ের শরীরটা ভালোভাবে দেখতে লাগলাম। মায়ের কাঁধ অবধি ছোট চুল দেখতে খুবই সুন্দর। আমি আর কন্ট্রোল করতে পারলাম না। একটু একটু করে আমার বেরিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি বাচ্চা ঘরে ছুটে গিয়ে আরও একবার কাজ করলাম, মায়ের কথা ভেবে। সেদিন আমার এসব চিন্তাভাবনা করতে করতে কেটে গেল। তারপর দিনই মা আবার স্নান করে ঘরে ঢুকতেই আমি দরজার ফাঁকে দাঁড়িয়ে গেলাম। সেদিন আবারও আমার ভেতরে এতটা শক্ত হয়ে গেল যে ছিঁড়ে বেরিয়ে যাবে। সেদিন বা তোয়ালেটা নামাতে আমি আস্তে করে দরজা ফাঁক করে ঘরে ঢুকে পেছন থেকে মাকে গিয়ে ধরলাম। মা কিন্তু আমায় এক ধাক্কায় সরিয়ে দিল। তারপর নিজেকে আড়াল করে অবাক চোখে একবার আমার দিকে আর একবার আমার নিচের দিকে তাকিয়ে আমায় বলল, তুই এখানে কি করছিস? যা ঘরে জামা। দেখলাম খুব ভয় পেয়ে গেছে। আমার নিজের উপর রাগ হতে লাগল। হয়তো পরে আমি মাকে সুযোগ পেতাম, কিন্তু তা আমি এভাবে তাড়াহুড়ো করতে গিয়ে হারালাম। আমার নিজের উপর প্রচণ্ড রাগ হতে লাগল। কিন্তু তারপরে খনি মায়ের স্পর্শ করেছে ভেবে খুব আনন্দিত হয়ে পড়লাম। আমি নিশ্চিত আমার খাটানো মাথার পিছনে অনুভব করতে পেরেছে। আমি আর একবার নিজেকে শান্ত করলাম। এবার খুব বেশি বেরোন না। বারবার নিজেকে শান্ত করার ফলেই বোধ হয় তাতে কিছু আসে যায় না। আমি দিনরাত মাকে নিয়ে ভাবতে লাগলাম। আমার এক প্রকার জেদ চেপে বসেছিল মাকে দেওয়ার জন্য। এমন মায়ের সেবা করতে না পারলে বেঁচে থাকার বৃথা। কিন্তু দেখলাম মা ওই ঘটনার পর থেকে আমার সাথে কথা বলা এক প্রকার বন্ধই করে দিয়েছে। এভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে 3 দিন কাটালাম। কিন্তু ভগবানের ইচ্ছে বোধহয় অন্য কিছু ছিল, মাকে সেবা করার সুযোগ আমি সেদিন রাতেই পেলাম, এবং সেটাও খুব অদ্ভুতভাবে। সেদিন 11টার মধ্যে আমরা রাতের খাওয়া শেষ করে ফেললাম। খাওয়া শেষ করে মা শুতে চলে গেল। অন্যান্য দিন মা আমায় তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে, কিন্তু এই 3 দিন ধরে মা কিছুই বলছে না। আমিও তাড়াতাড়ি গিয়ে পেছন থেকে মায়ের হাত টেনে ধরে বললাম, মা, আমার সেদিনের ব্যবহারে তুমি খুব রেগে আছো না? মা দেখলাম ভয় পেয়ে গেছে। আমায় আস্তভাবে বলল, না তো, তুই গিয়ে শুয়ে পড়। আমি তখন বললাম, সত্যি বলছো? মা বলল, হ্যাঁ। আমি তখন বললাম, মা, আমার খুব ভয় লাগছে। আমি তোমার সাথে শোবো। মা দেখলাম এবার সত্যিই ভয় পেয়ে গেছে, কিন্তু মুখে বলল, আচ্ছা। আমি মায়ের সাথে মায়ের ঘরে ঢুকলাম। ভাবলাম আজ যেভাবেই হোক মায়ের সেবা যত্ন করতে হবে। মা যদি রাজি হবে, না হলে জোর করে মায়ের সেবা করব। মা ছিটকিনি দিয়ে দিল। মা লাইট অফ করতে যাবে। আমি তখন বললাম, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। মা ভয়ে ভয়ে আমার কাছে এসে বলল, বল। আমি বললাম, খাতে বসো না মা, আমার থেকে অনেকটা দূরে খাতে বসো। আমি বললাম, মা, এই কদিন আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আর না। এই যন্ত্রণা ভোগ করা যায় না। মা, জানি না তুমি আমায় কি বলবে। এই কথাগুলো শোনার পর হয়তো তুমি আমায় ঘেন্না করতে পারো, তবে আমার এই কথাগুলো তোমাকে শুনতেই হবে। আমি মায়ের দিকে তাকালাম, দেখি মা একদৃষ্টে আমার দিকে চেয়ে আছে। আমি বললাম, মা, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি তোমার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েছি। তোমার প্রতি আসক্ত হয়ে পড়ছি আমি তোমার সেবা করতে চাই। আমার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে একটা চড় মারল আমার গালে।
বলল, ঠিক আমি না, তোর মা আমাকে নিয়ে তো এমন চিন্তাধারা। চিত লজ্জা করল না তোরা মা এই কথাগুলো বলতে? আমি তখন বললাম, মা তোমারও তো দরকার। বাবার সাথে তোমার ডিভোর্স হয়ে যাওয়ার পর তোমার ইচ্ছাগুলো অপূর্ণ রয়ে গেছে। আমি ছেলে হয়ে তোমার এই কষ্ট কিভাবে সহ্য করব বলতো? মা বলল, একদম চুপ কর, তোর কোনো কথা বলার অধিকার নেই। ঠিক তুই এত নীচ মনের। আমি বললাম, ছেলে হয়ে মায়ের কষ্ট দূর করতে চাওয়াটা যদি নীচ মনের পরিচয় হয় তবে আমি তাই। মা বলল, কিন্তু তুই আমায় নিজের সাথে সেবা করতে চাইছিস, আমার কষ্ট হচ্ছে বলে না? আমি দেখলাম লাইনে কথা এসে গেছে। আমি বললাম, মা তুমি একবার রাজি হও, তোমার কোনো কষ্ট থাকবে না। কিন্তু তুমি যদি রাজি না হও তবে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণেই মুখ আমি তোমায় আর দেখতে পারবো না। মা দেখলাম চুপ করে আছে। মা মাথা নিচু করতে দেখি চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি তখন মায়ের থুতনি ধরে আমার দিকে ফেরালাম। ফর্সা গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি মায়ের চোখের জল মুছিয়ে দিলাম। মায়ের এমন অবস্থা দেখে ভাবলাম এখনই কিছু করি, কিন্তু না, তার সময় এখনো আসেনি। সবুর করলে তার ফল মিষ্টি হয়। আমি মায়ের আরও কাছে সরে আসলাম। মায়ের শরীর থেকে একটা সুন্দর সুগন্ধ পাচ্ছি। আমি আমার মুখটা মায়ের মুখের কাছাকাছি আনলাম, আরও কাছাকাছি আনলাম। এবার মায়ের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মা বলল, না বাবা প্লিজ এমন করিস না, না আমি তোর মা, লোকে আমাদের সম্পর্কে ঠিকভাবে নেবে না, প্লিজ আমায় ছেড়ে দে। মায়ের এই নমনীয় হওয়ার সুযোগটা আমি কাজে লাগালাম। আমি মাকে বললাম, মা ডিভোর্স হয়ে যাওয়ার পর তুমি কত কষ্ট পেয়েছিলেন, তোমায় কেউ দেখতে এসেছিল। এখন তোমার অধিকারে তুমি সুখ ভোগ করবে, কেউ তোমারে অধিকার কেড়ে নিতে পারবে না। তোমাকে সেবা করার দায়িত্ব আমার। গিয়ে বলে, আমি এগিয়ে যাচ্ছি। মা একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল। প্রায় 2 ঘন্টা মায়ের সেবা করলাম। জীবনে প্রথমবার সেবা করলাম, তাও আবার নিজের মায়ের সাথে। চরম আনন্দ ভোগ করেছি, খুব তৃপ্তি পেয়েছি। আমি তা আর বলার অপেক্ষা রাখে না। আমি বললাম, ধন্যবাদ তোমায় এমন একটা রাত উপহার দেওয়ার জন্য। এবার থেকে আমি প্রতিদিন তোমার সেবা করব, তোমার প্রতিটা দিন আমি সুখে ভরিয়ে দেব। আমি খুব তাড়াতাড়ি একটা কাজ খুঁজে নিয়ে তোমায় বিয়ে করব। আমি কথা দিচ্ছি, তারপর প্রতিটা রাত হবে আমাদের ফুলসজ্জা। তোমায় আমি প্রতি রাত আজকের মতো সেবা করব। আমাদের সন্তান হবে, সেই সন্তানকে আমরা মানুষ করব। ওর ঘর আলাদা হবে যাতে তোমার আমার সেবা করতে কোনো অসুবিধা না হয়। তারপরই মা যা বলল তাতে এই কিছুক্ষণ আগে মা কিংবা আমার চিরপরিচিত মায়ের সাথে মায়ের কোনো মিল পেলাম না। মা বলল, আজ রাতে তোর আর আমার মধ্যে যা হলো সব ভুলে যা। আমি একজন মা, সন্তানের ভাল চাই, তাই তোর মুখ চেয়ে আজ রাতটা আমি তোর সাথে সেবা করতে রাজি হয়েছিলাম, শুধুমাত্র আজকের রাতটা। সুতরাং কাল থেকে তুই আমার ছেলে আর আমি তোর মা। আর হ্যাঁ, কাল থেকে যেন আমার প্রতি কোনো রকম পাগলামো যেন না দেখি, তাহলে কিন্তু তোকে মেন্টাল হসপিটালে পাঠাতে বাধ্য হব। আমি আমার ধরা তো দূরের কথা, আমার কাছাকাছিও আসবি না তুই। তোকে ঘৃণা করি আমি। ধিক্কার তোকে, যে নিজের মাকে চায় আমি না বলা সত্ত্বেও তুই বাধ্য করি আমায় তোর সাথে কাজ করতে। ঠিক আজ তোর অত্যাচার আমি নিজের চোখে দেখেছি। তুমি যেভাবে একটা বন্য পশুর মতো আজ আমায় ব্যবহার করলে, কোনো সন্তান তার মায়ের সাথে এমন করতে পারে? ঠিক তুই কি মানুষ? আমার কতটা কষ্ট হয়েছে তুই জানিস? আমার কোনো অনুরোধ শুনি? পাগলের মতো ঘণ্টা ধরে আমার উপর অত্যাচার চালিয়ে গেলে একজন পাষাণের মতো নিষ্ঠুরভাবে তুই আমায় ব্যবহার করি। একদিন ক্লাস 7-এ পড়ার সময় তুই আমার অন্যমনস্কতায় আঁচল সরে গিয়ে বেরিয়ে পড়া আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম তো জিভ দিয়ে লালা ঝরছে। তখন ভেবেছিলাম তোর বয়স বাড়লেই পরে সব ঠিক হয়ে যাবে হয়তো। কিংবা সেদিন যখন তুই আমায় পিছন থেকে ধরলি, সেদিনও যদি তোকে একটা চট মারতাম তাহলে আজ হয়তো আমায় এ দিন দেখতে হতো না। তুই ছেলে হয়ে কি না মায়ের সাথে করলি? মা আমার দিক থেকে তীব্র ঘৃণায় মুখ সরিয়ে নিল। আমি কিছু বললাম না, যদিও বুঝতে পারছিলাম না যা করল ঠিক করল না, কারণ মা আমার সাথে যথেষ্ট মজা নিয়েছে, এতে আমি নিশ্চিত। আমি মাকে ছেড়ে উঠে বসতে লাগলাম। ভেতর থেকে বের করতে দেখি তার বেয়ে টপ টপ করে লাল পানি পড়ছে। এবার বুঝলাম না, যতই উপভোগ করুক মায়ের খুব কষ্ট হয়েছে। তুই যা চেয়েছি তা তুই পেয়ে গেছিস, এবার আমায় রেহাই দিচ্ছে বলে মা কাঁদতে কাঁদতে বাচ্চার ঘরের দিকে চলে গেল। আমি নিজেকে ধিক্কার দিতে লাগলাম। আমার ভয় করতে লাগল মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর মা আমার সাথে থাকে।
কিন্তু এই ঘটনার পর মা যদি আমায় ছেড়ে চলে যায় তবে আমি কি নিয়ে থাকব, কিংবা যদি মা আমার এই আচরণের কথা কাউকে বলে দেন তাহলে কি হবে, আমার ভয় করতে লাগল। ভাবলাম কাল সকাল হোক মার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি আমার শুয়ে পড়লাম। মা সেদিন রাত্রে আর বাচ্চা ঘর থেকে বের হয়নি। সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। আমি ঘুমের ঘোরে টের পেয়েছি। সকালের রোদ গায়ে এসে পড়তেই উঠে পড়লাম। ঘরে মা ছিল না। রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না করছে। আজ মাকে একেবারে অন্য রকম লাগছে। আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা, আই অ্যাম সরি। আমায় ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি। আমার অজান্তেই কাল তোমায় কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ মা, আমায় ক্ষমা করে দাও। না, কিছু বলল না। তবে মা একটু ঘুরতেই কালকের অত্যাচারের চিহ্ন স্বরূপ দেখি মায়ের মুখটা একটু ফুলে আছে। একটু যেন কাটা চিহ্ন চোখে পড়ল। মা কিছু বলল না দেখে আমি বাচ্চা ঘরে চলে গেলাম। বাচ্চা ঘরে গিয়ে আমি একটা দারুণ ফন্দি আঁটলাম। যদি এই প্ল্যানটা খাটাই তবে মা আসুক দুটোই ফেরত পাব। প্ল্যান মাফিক আমি বাচ্চা ঘর থেকে বের হলাম। দেখি টেবিলের সকালের খাবার ঢাকা দেওয়া। মা আমায় খেতে পর্যন্ত বলেনি। আমি খেলাম না। নিজের ঘরে এসে প্ল্যান মাফিক একটু লাল নেলপলিশ হাতে ঢেলে সেটাকে গড়িয়ে পড়তে দিলাম। আর একটু নেলপলিশ চুড়িতেও লাগিয়ে দিলাম। তারপর রেল পুলিশ সরিয়ে রেখে চিৎকার করে উঠলাম। মা গো মা! চিৎকার শুনে ছুটে আমার ঘরে চলে এলো। দেখি মা আতকে উঠলে। কি করছিস তুই? এটা পাগল হয়ে গেলি নাকি? বলেই মা একটা রুমাল নিয়ে আমার ওই জায়গাটা বাঁধতে গেল। আমি কিন্তু মাকে সরিয়ে দিয়ে বললাম, তুমি আমাকে ছুঁতে বারণ করেছ, আবার তুমি আমাকে ধরেছ। আর তাছাড়া আমি বাঁচতে চাই না। তুমি আমাকে এভাবে ঘৃণা করবে? কি করব আমি বেঁচে থেকে? মায়ের রাগ একটু একটু করে গলছে দেখলাম। মা আমার কাছে কাতর অনুরোধ করে বলল, তুই জায়গায় রুমালটা বেঁধে নে, তারপর তো সব কথা আমি শুনেছি। আমি বললাম, তুমি তো আমায় ঘেন্না করো, আবার আমার উপর এত দরদ দেখাচ্ছ কেন? আমার যা হয় হোক। তোমার কি? মা কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর আমার কাছে সরে এসে আমার গালে হাত দিয়ে আদর করে বলল, দেখ বাবা, আমি তো ওকে ঘেন্না করি না, কিন্তু তোর এই আচরণ আমার ভাল লাগছে না। তুই কেন এত বদলে গেছিস? আমি আমার গাল থেকে মায়ের হাতটা সরিয়ে বললাম, আমি বদলে যাইনি মা, তোমার একা থাকার কষ্ট আমি দেখেছি। আমি শুধু তোমার সাথে সম্পর্ক করে তোমায় সুখী করতে চেয়েছিলাম। আর কিছু তো চাইনি আমি তোমার সুখ ছাড়া। কয়েকটা ছেলে দেখতো নিজের সুখ বলি দিয়ে দেয় তার নিজের মায়ের সুখের জন্য। এখন যে করেই হোক মাকে পুরোপুরি রাজি করাতে চাইছিলাম। তাই নিজের সুখকে মায়ের সুখ বলে চালিয়ে দিচ্ছিলাম। এবার আমি মায়ের আরও একটু কাছে সরে আসলাম। বললাম, তুমি যতই বলো আমি জানি কাল তুমি কতটা সুখ পেয়েছেন। মা বলল, কিন্তু কেউ যদি জানতে পারে তোর আর আমার এই সম্পর্কটা, আমার কারো কাছে মুখ দেখানোর উপায় থাকবে না। আমি এবার মায়ের আরও কাছে সরে এসে আমার বলিষ্ঠ দুইটা হাত দিয়ে মায়ের দুকান ধরে আমায় ভরসা করার আশ্বাস দিয়ে বললাম, কেউ জানতে পারবে না। আমায় তুমি ভরসা করতে পারো। আজ থেকে তোমায় সুখী করা আর তোমার সম্মান রক্ষার দায়িত্ব দুটোই আমার। মায়ের তবু একটু দ্বিধা ছিল। আমি বুঝতে পারছিলাম না আগের দিন রাতে এত খেয়েও এখনো এত সুতিপনা আসে কি করে। কাল যখন লজ্জার মাথা খেয়ে ছেলেকে দিলে এত সুতিপনা কোথায় ছিল? আমি তবুও সাহস করে কিছু করতে পারছিলাম না, কারণ কাল যা রূপ দেখেছি তারপর আর ঠিক সাহস হচ্ছিল না। ভাবলাম একবার মাকে রাজি হোক, সেবা করে মিটিয়ে দেব। কাল পাগলের মতো অবস্থা হয়েছিল আমার, তাই তাড়াহুড়ো করতে গিয়ে ঠিকমতো যত্ন করাই হয়নি। আমি মায়ের আরও একটু কাছে সরে আসলাম। কাছ থেকে ওটা আস্তে করে খুঁচিয়ে দিলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম না কোনো বাধা দিল না। এখন মায়ের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। মা বলে বলছি না, সত্যি খুব ভাল লাগছিল। আমার মতো মায়েরও খুব সম্ভবত আগের দিন অতটা হুঁশ ছিল না, কিন্তু আজ আমাদের দুজনেরই একটা অজানা আশঙ্কায় মন দুরুদুরু করছে। মা ভয়ে লজ্জায় থরথর করে কাঁপছিল, যদিও চোখে সে রকম কোনো আভাস পাচ্ছিলাম না। আজ মায়ের চোখের সম্মতি ছিল, কিন্তু আগের দিন মায়ের চোখে এই সম্মতির অভাব ছিল না। আগের দিন ছিল খাঁচায় আটকে পড়া পাখির মতো অসহায় ভাব। আমি ভয়ে কাঁপছিলাম, মায়ের চোখের দিকে তাকাতে পারছিলাম না, কারণ আগের দিন মায়ের উপর কর্তৃত্ব করার ভাব চলে এসেছিল। কিন্তু আজ কিছুটা শ্রদ্ধা ভয় কাজ করছিল। তার চেয়েও বড় কথা, আমার সামনে দাঁড়িয়ে আছে আমার চেয়ে বয়সে অনেক বড় একজন হাই সোসাইটির মহিলা, কোথাও কোনো খুঁত নেই। তিনি আমার গর্ভধারিণী মা, যার রূপে আমি মুগ্ধ, যার জন্য আমি পাগল।
আমি মায়ের আরও একটু কাছে সরে আসলাম। আমি আর মা দুজনে ভয় পাচ্ছি। যদিও এই কাজটা আমরা আগেও করেছি, তবুও একটা ভয় কাজ করছে। আমি হয়তো এই মায়ের সেবা করতে করতে মরে যাব, কিন্তু মায়ের চাহিদা পূর্ণ করতে পারব না। আমার মা আমার মতো এমন সুপুরুষ ছেলেকেও মাকাত করার ক্ষমতা রাখে। আজ যদি মায়ের সেবা করার সময় অতিরিক্ত সুখে পাগল হয়ে যায় কিংবা মরে যায়, তাহলে হয়তো পরের দিন সংবাদপত্রে বেরোবে মায়ের সেবা করার সময় অতিরিক্ত সুখের সন্তান নীতি ইত্যাদি। আমি আসলে তাড়াতাড়ি করেছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম তাড়াতাড়ি করে কিছু করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। আমি কাজ শুরু করার সময় মা একটু হেসে ন্যাকা ন্যাকা গলায় বলল, সামান্য একটা বিকুলি খুলতে যদি এত সময় লাগতো, বাকি কাজ করবেন কখন? বলে মা নিজেই খুলতে লাগল। আমি ওইভাবে একদৃষ্টে মায়ের শরীরের দিকে তাকিয়ে আছি। দেখে কিনা জানি না বিকুলি নামাতে না পেরে হাল ছেড়ে দিল। আমি তখন উঠে মায়ের পেছনে গিয়ে দাঁড়ালাম। এবার মায়ের মুখে এতক্ষণে দুষ্টু হাসিটা কেটে গিয়ে একটা হালকা দ্বিধার ভাব ফুটে উঠল। কারণ মা আমার আগের দিনের আচরণ থেকে বুঝে নিয়েছে যে কাজটা আমার এতক্ষণ মায়ের সামনে দাঁড়িয়ে করতে অসুবিধা হচ্ছিল, সেই কাজটা খুব সহজে আমি পেছনে দাঁড়িয়ে করতে পারব। আমি সেটা বুঝতে পেরেছিলাম। মায়ের যন্ত্রণা কিংবা দ্বিধা হচ্ছিল বলে কিনা জানি না, মা নিজেকে ছাড়িয়ে আমার থেকে দূরে সরে যেতে চাইছিল। আমি কিন্তু মায়ের আমার কাছে টেনে নিলাম। মা অবাক হয়ে একটু পেছনে ঘুরে হা করে আমার দিকে চেয়ে রইল। মা এখনও আমার দিকে হা করে অবাক হয়ে তাকিয়ে আছে। বোধ হয় বিশ্বাস করতে পারছেন না যে মা তাকিয়ে আছে দেখে আমার এত সাহস হতে পারে। কিন্তু মা এটা বুঝতে পেরেছিল যে মা এখন পুরোপুরি আমার বাঁধনে বাধা পড়ে গেছে। এ বাঁধন ছিঁড়ে পালানোর উপায় নেই। কিন্তু তবুও মায়ের অবাক ভাব কাটছিল না। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি সে দিকে পরোয়া না করে মা পিছন ফিরে থাকা অবস্থাতেই মায়ের ধরলাম। মা বুঝতে পারছিল যে আমার শক্তির সাথে না পেরে উঠবে না, তাই মা একরকম হাল ছেড়ে দিয়ে নিজেকে আমার হাতে সঁপে দিল। বুঝতে পারলাম, কারণ মা যদি কোনোরকম বাধা দিতে যায় এতে হিতে বিপরীত হতে পারে। এটা মা বুঝতে পেরে গিয়েছিল। একটা প্রচণ্ড ক্ষুধার্ত সিংহের সামনে যদি হঠাৎ করে মনের পছন্দ শিকার ধরা দিয়ে দেয়, তখন সেই সিংহের যেমন অবস্থা হয়, আমার অবস্থা এখন ঠিক তেমন। এতগুলো বছর ধরে যাকে পাগলের মতো চেয়েছি, যাকে মনে মনে 10 বার স্বপ্নে দেখেছি, যার অমোঘ আকর্ষণ আমাকে পাগল করে দিয়েছে, তাকে আমি দ্বিতীয়বার সেবা করার সুযোগ পেয়েছি। এমন সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। সারা জীবনের মতো স্মরণীয় করে রাখতে চাই আমার আর মায়ের একসঙ্গে কাটানো সুন্দর ঘটনাটা। আজ আমার মা তার নিজের সন্তানের জন্য দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হবে। যদিও আমার তো মনে হয় না ইতিমধ্যে গর্ভবতী হয়ে পড়েছে। যদি আইপিএল না খেয়ে থাকে তাহলে আমি নিশ্চিত মা আইপিএল খেয়েছে। যদি খেয়ে থাকেন তাহলে আজকের এই সুযোগ ছাড়া যাবে না। মাকে সেবা দিয়ে পাগল করে দিতে হবে যাতে মা এই দিনটা কখনো ভুলতে না পারে। আগের দিন আমি সেবা করার সময় এতটাই মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম যে আমার সমস্ত রকম অনুভূতি হারিয়ে গেছিল। আমার ভেতরের আমিটা হারিয়ে গেছিল। একটা প্রাণহীন হিংস্র পশুর মতো মায়ের উপর পাশবিক অত্যাচার চালিয়ে গেছিলাম। কিন্তু এই ভুল আমি আর করব না। আজ রাতে আমি আমার মাকে সব রকম সেবা যত্ন করব। আমি টিউব লাইটটা বন্ধ করে নাইট ল্যাম্প জ্বালিয়ে দিলাম। হালকা নীল আলোয় মাকে আরও মোহময় লাগছিল। মাকে দেখে মনে হচ্ছিল যেন বিখ্যাত কোনো শিল্পীর আঁকা ছবি থেকে বেরিয়ে আসা একটি মূর্তি, যার ভেতর আগুন দাউ দাউ করে জ্বলছে। মায়ের সেই অমোঘ আকর্ষণ এড়িয়ে যাওয়া তো দূরের কথা, আমি অন্য কোনো দিকে তাকাতে পর্যন্ত পারছিলাম না। আমি এক পা করে মায়ের দিকে এগোতে লাগলাম। মা একবার আমার নিচের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে পিছনে সরতে লাগল। কিছুটা পিছিয়ে মা দেওয়ালে একটা ধাক্কা খেল। আর পিছনে যাওয়ার জায়গা নেই। মা এমন ভয় আর লজ্জা পাচ্ছে যে মনে হচ্ছে আমিও নতুন বিয়ে করা স্বামী। মা একটু অবাক হয়ে গিয়েছিল। এবার আমি সম্পূর্ণ হয়ে নিলাম। মায়ের দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আর হয়তো ভাবছে রহস্য কি, একটু দুর্বল না হয়েও এতক্ষণ কাজ করতে পারে। কি করে আমার ছেলেটা? একটা মন পাগল করা গন্ধ পাচ্ছি। এখনো মায়ের থেকে আমার দিকে ফিরে আমায় ধরে ঝরঝর করে কেঁদে ফেল। আমার সমস্ত চিন্তাভাবনা, আবেগ, বিবেক, বুদ্ধি, পরিকল্পনাকে একরকম ওল্টপাল্ট করে দিয়ে মা বলতে লাগল, তুই আমায় এত ভালোবাসিস, তবে সেদিন কেন আমার উপর এমন অত্যাচার করলি? তুই জানিস আমি কত কষ্ট পেয়েছিলাম তুই যখন আমায় সেদিন কাজ করার জন্য চাপ দিচ্ছি। আমি কিছুতেই নিজেকে তোর পার্টনার হিসেবে কল্পনা করতে পারছিলাম না। কিন্তু তারপর তোর কথাগুলো শুনে আমি নিজেকে বুঝিয়েছিলাম।
কারণ আমি সারা জীবন ভালোবাসা পাইনি। তোর বাবাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিলাম। তোর কাছে একটু আশ্রয় খুঁজতে চেয়েছিলাম, কিন্তু যখন তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার উপরে ওই রকম অত্যাচার করলি, আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি খুব কেঁদেছিলাম, কারণ আমার এই শেষ স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছিল। আমিও একজন মেয়ে, আমার ভালোবাসা, আবেগ, যন্ত্রণা আছে। তোর মধ্যে আমার প্রতি একটা প্রেম আছে যা আমায় তোর সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করল। হতে পারে তার মধ্যে কাজ একটু বেশি, তবুও এটাই আমায় মুগ্ধ করেছে। তোকে আমি ইতিমধ্যেই আমার স্বপ্নের পুরুষ হিসেবে কল্পনা করে নিয়েছি। একজন মা কখনই চাইবে না যে তার ছেলে বিপথে যাক। যদি সেই ছেলে মায়ের সাথে সম্পর্কে সুখী থাকে তাতে ক্ষতি কি? একজন মায়ের কাছে তার ছেলের সুখী সব। অন্তত আমি নিশ্চিত তুই আমায় কখনো ছেড়ে যাবে না। কি যাবি না তো? আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল। মাকে আমি কি ভেবেছিলাম? মায়ের সম্পর্কে কি বাজে চিন্তা ভাবনা করেছিলাম? আমি মাকে বললাম, কখনো না মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। সারা জীবন তোমায় ভালোবাসব। আই লাভ ইউ মা। এরপর সেদিন আমরা কাজ করেছিলাম কিনা নাই বা শুনলেন, মা আমায় ভুল প্রমাণিত করেছিল। কারণ মা আগের দিন সত্যিই আইপিএল নেয়নি। সেদিন রাতেই আমি মাকে বিয়ে করেছিলাম। বাবার দেওয়া মঙ্গলসূত্র খুলে ফেলে দিয়ে মা আমায় আপন করে নিয়েছিল। সেদিন থেকেই মাকে সত্যি আমি খুব ভালোবেসে ফেলেছি। এরপর লোকলজ্জা থেকে বাঁচতে মাকে নিয়ে আমি অনেক দূরে এক নির্জন জায়গায় চলে এসেছি, কারণ রাস্তা দিয়ে চলা বেশিদিন সম্ভব ছিল না। ইতিমধ্যেই লোকজন আমাদের নিয়ে বলাবলি শুরু করেছিল, কারণ সবাই জানে মায়ের ডিভোর্স হয়ে গেছে। তবুও অনেক রাতেও সেবা চলাকালীন যখন মায়ের শিক্ষার বাড়ির বাইরে থেকেও শোনা যায়, তাই আমরা বেশি দিন ব্যাপারটা ঢেকে রাখতে পারিনি। বাড়িটা বিক্রি করে দিয়ে ওই পাড়া এবং সমস্ত ঝঞ্ঝাট পিছনে ফেলে আজ অনেক দূরে চলে এসেছি। আমরা এখানে নিজেদের নতুন সংসার গড়ে তুলেছি। আমি একটা ছোট হোটেলে কাজ পেয়েছি। মাইনে যা পাই তাতে আমাদের চলে যায়, কারণ মা খুবই হিসাব করে চলে। আমরা সত্যিই খুব শান্তিতে আছি। আজ 2 বছর হয়ে গেল আমাদের 2টি ফুটফুটে সন্তান হয়েছে। 2টি মেয়ে, একদম ফুলের মতো। আমরা আমাদের মেয়েকে খুব যত্নে বড় করে তুলব, এই আমাদের ইচ্ছে।